আসসালামু আলাইকুম সবাইকে। আমি সেফরি সদর অবিক, সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের লেকচার 5 শুরু করতে যাচ্ছি, কাজ, ক্ষমতা ও শক্তি এর। তো গত ক্লাস পর্যন্ত কিন্তু আমরা শক্তির নিত্যতা সম্পর্কে জেনে ফেলেছিলাম, তাই না? বিভব শক্তি শেখার পরে শক্তির নিত্যতা তো আমরা দেখে রাখছিলাম যে মোট শক্তি সবসময় সংরক্ষিত থাকে। আমরা গত ক্লাসে ভূমি থেকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ম্যাথগুলো করেছিলাম। আজকে আমরা দেখব একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয় তখন নিচে যে পতিত হবে সেই মোমেন্টে আমরা কিভাবে মোট শক্তিগুলা বের করব। যেমন এখানে শুরুতে একটা প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে কি, এই সবুজ লেখাটা যদি তোমরা আরেকটু পড়ো, যে এ অবস্থান হতে এই যে এই এ জায়গা থেকে 5 কেজি ভরের একটা বস্তু, এই যে এই বস্তুটা যার ভর তোমার দেওয়া আছে, ছেড়ে দিলে, তো আমি যদি এখান থেকে এই বস্তুটাকে জাস্ট ছেড়ে দিই তাহলে কি হবে বলতো? ভূমিতে পতিত হয়, স্বাভাবিক। কেন? যখন ছেড়ে দিব তখন তার আদিবেগ 0। হ্যাঁ, এটা মনে রাখবো যে এইখানে কিন্তু আদিবেগ কি হয় বলতো? 0 মিটার পার সেকেন্ড হয়। কিন্তু নিচের দিকে কাজ করে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কাজ করার কারণে ওর কিন্তু বেগটা কন্টিনিউয়াসলি বৃদ্ধি পেতে থাকবে, তাই না? বেগ বৃদ্ধি পেতে থাকবে। আচ্ছা, তো যাই হোক, তো ভূমিতে এসে পৌঁছালো। এখন প্রশ্ন হচ্ছে, এ মানে যেখান থেকে ছাড়া হলো, এরপর হচ্ছে বি এইখানকার একটা পয়েন্ট, সি আর একটা পয়েন্ট, ডি মানে যেটা একদম ভূমি, হ্যাঁ, যে পয়েন্টটা একদম ভূমির, এই ডি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করো। তো আচ্ছা ঠিক আছে, আমরা মোট শক্তি বের করব। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখানে একটু হলুদ কালি দিয়ে একটু লেখাটা একটু দেখো। এখানে বলা হচ্ছে এডি, এডি মানে এই যে এ থেকে পুরো ডি, অর্থাৎ একদম শুরুতে ভূমি থেকে যত উচ্চতায় ছিল সেই উচ্চতাটা দেওয়া হচ্ছে 100 মিটার। ওকে, এটা আমরা রাখলাম, মাথায় রাখলাম। এরপরে বলা হচ্ছে যে এসি ইকুয়াল টু সিডি। দেখো, এ থেকে সি আর সি থেকে ডি দূরত্ব সেম, তার মানে সি হচ্ছে আমাদের এডি এর একদম ঠিক মধ্যবিন্দু, তাই না? যেহেতু সি থেকে এর দূরত্ব, সি থেকে ডি দূরত্ব সমান, তার মানে সি একদম মিডল পয়েন্ট। তাহলে আমরা তো এই যে মাত্র জানলাম এতটুকু হচ্ছে 100, তাহলে এতটুকু 50, এতটুকু 50, আমরা এগুলো জেনে রাখলাম। আর আবার বলা হচ্ছে এবি ইকুয়াল টু বিসি। দেখি, এবি আর বিসি সেম, মানে এতটুকু এতটুকু সেম। একটু আগে বের করলাম, এতটুকু যদি 50 হয় তাহলে বি হচ্ছে আবার এটার মিডল পয়েন্ট, তাহলে এতটুকু 25, এতটুকু 25। আমরা এগুলা মাথায় রাখলাম, আমাদের অনেক সময় এগুলা কাজে লাগবে। কিভাবে আমরা কাজে লাগাবো সেটা আমরা ম্যাথ সলভ করতে করতেই দেখতে পারবো। তো চলো আমরা এই 4টা পয়েন্টে মোট শক্তি বের করা শুরু করি। যেমন সবার আগে আমরা শুরু করবো হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি, ঠিক আছে? তো মোট শক্তি মানে হচ্ছে আমাদের কি বোঝাচ্ছে বলতো? গতিশক্তি প্লাস বিভব শক্তির যোগফলটা। তো চলো আমরা এই বিন্দুতে দেখো গতিশক্তি যদি বের করতে যাই, তুমি আমাকে বলো কি বলবা। দেখো ই কে এ, হ্যাঁ, এই বিন্দুর গতিশক্তি। এই বিন্দুতে তো আমরা বস্তুটাকে ছেড়ে দিব, তার মানে এই মোমেন্টে ওর আদিবেগ 0, তাই না? মানে ওর কোনো গতি নাই। গতি না থাকলে গতিশক্তিও থাকবে না, অর্থাৎ এটা কিন্তু ডাইরেক্ট 0 জুল, কোনো গতিশক্তি এখানে থাকবে না। এখন দেখো বিভব শক্তি, তাই না? আর গতিশক্তির ফর্মুলা তো মনে আছে, হাফ এম ভি স্কয়ার। তো ভির মান যদি 0 হয় তো ভি স্কয়ার মানে 0 স্কয়ার তো 0, আর এটা যদি হাফ এম এর সাথে গুণ হয় তাহলে 0 হবে, এই কারণে 0 লেখা হলো। এখন যদি দেখো বিভব শক্তি বের করতে যাই, যেটা হচ্ছে ইপিএ, এটা কি হবে বলো? ইপিএ বিভব শক্তির ক্ষেত্রে কিন্তু একদম সিম্পল, তোমাকে লিখতে হবে কি বলতো? এমজি ভূমি থেকে উচ্চতা। তো ভূমি থেকে উচ্চতা, তাই না? দেখো এ ভূমি থেকে কত উপরে আছে দেখো তো, এই দেখো প্রশ্ন দেওয়া আছে, এটা হচ্ছে 100, না এই যে টোটালটা। তাহলে তুমি এখানে একটু এভাবে লিখতে পারো, এডি মানে আমরা বিভব শক্তির ফর্মুলা লিখতাম তো এমজি এইচ। তো এখানে তো আমরা কয়েক জায়গায় গতিশক্তি বিভব শক্তি বের করবো, তো অনেক জায়গাতে এইচ আসবে, এক এক জায়গায় এক এক এইচ আসবে। তো ডাইরেক্ট এই হাইটটাকে আমি এডি দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? এই এইচটাকে আমি এডি দিয়ে প্রকাশ করলাম। এখন আবার কেউ ভাববো না যে এম একটা ডাটা, জি একটা ডাটা, এ একটা ডাটা, ডি একটা ডাটা, এখানে 4টা ডাটা না। পুরা এডি মানে বোঝানো হচ্ছে এই ডি ভূমি থেকে এ বিন্দুর দূরত্বটা, এডি, এডি ইকুয়ালস টু 100 দেওয়া, ঠিক আছে? এভাবেও তুমি লিখতে পারো, কোনো সমস্যা হবে না। এম এর মানটা দেখো, এম এর মান কত দেওয়া হচ্ছে? 5 কেজি, তো 5 বসে দাও। জি মান কত? 9.8। আচ্ছা, আর এডি হচ্ছে কত? 100। আর শক্তি রাখো কি পাবো? জুলে পাবা। তো দেখো তো এটা সলভ করে দেখো কত আসে। তাহলে 5 * 9.8 * 100, তো এটা আসবে 4900 জুল। কত আসে? 4900 জুল। তাহলে আমরা এ বিন্দুতে দেখো মোট শক্তিটা এখন কি লিখতে পারি? মোট শক্তি, যেটাকে আমরা ই লিখতে পারি, ই এ। ই এ আমাদের আসবে হচ্ছে ই কে এ প্লাস ইপি এ। এখন দেখো ই কে এ
গতিশক্তি 0 আসছে আর বিভব শক্তি আসছে 4900 জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের মোট শক্তি। মোট শক্তি আমাদের তাহলে কত আসলো এই বিন্দুতে? 4900 জুল। ঠিক আছে, আমাদের এই বিন্দুটা শেষ। এখন দেখো আমরা বি বিন্দুটা বের করব। কোনটা বের করব? এই যে বি বিন্দুতে, তাই না? এ তো শেষ, এখন আমরা বি নিয়ে আলোচনা করব। তো দেখো বি বিন্দুতে, আচ্ছা মোট শক্তি না, তাহলে আমাকে বি বিন্দুতে গতি শক্তি বের করতে হবে, বি বিন্দুতে বিভব শক্তি বের করতে হবে, দেন দুইটা যোগ করলে হচ্ছে মোট শক্তি আমরা পেয়ে যাব। তো গতি শক্তি ই কে অফ বি, বি বিন্দুর গতি শক্তি। দেখো বি বিন্দুর গতি শক্তি কিভাবে আমরা বের করতে পারি, এই পয়েন্টের গতি শক্তি। তো খেয়াল করে দেখো, গতি শক্তি যদি আমরা বের করতে যাই, আমরা তো ফর্মুলা জানি যে হাফ এম, যেই জায়গায় আমি গতি শক্তিটা বের করতে যাচ্ছি ওই জায়গাটাতে, ওই মোমেন্টটাতে, হ্যাঁ মানে ওই সময়টাতে ওর এখন বেগটা কত। তো আমরা যদি ধরে নেই যে ভি, আর এটা যেহেতু বি পয়েন্ট, তো এভাবে বি দিয়েও লিখতে পারি ভি বি স্কয়ার, মানে বি পয়েন্টের বেগটা ওইটার স্কয়ার হবে। ঠিক আছে, তো তোমাকে এখন এই বি পয়েন্টে দেখো, ও তো উপর থেকে নিচে আসবে, তাই না? এইখানে ওর বেগটা কত ভি বি, সেটা একটু তোমাকে বের করতে হবে কষ্ট করে। কিভাবে বের করা যায়? তো ফার্স্ট অফ অল দেখো, ও ছিল কোথায়? এ তে। শুরুতে কোথায় ছিল? এ তে। তখন ওর আদিবেগ কত ছিল? 0। তো দেখো আমি এখানে আবার একটু অঙ্ক করব, যে দেখো এখানে আমরা লিখতে পারি যে আদিবেগ ইউ ইকুয়াল টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এইদিকে হচ্ছে আদিবেগ 0 ছিল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে। এখন আমরা যখন ছেড়ে দিই, একটা বস্তু তো নিচে পড়ে, কেন? অভিকর্ষ ত্বরণের জন্য, এটা খাড়া নিচে কাজ করে। তো আমি শুরুতে যেহেতু ভেক্টর, এটা তো মান নাই, তাহলে ডাইরেকশন নিয়ে প্যারা নাই। তো পরবর্তীতে যখন আমরা ত্বরণটা লিখবো, এখানে আমরা কোন ত্বরণটা আনবো? এখানে আমাদের অভিকর্ষ ত্বরণ আসবে, আর এটা পজিটিভটা আসবে, তাই না? এটা কত আসবে? পজিটিভটা আসবে। আর আমরা গত ক্লাসে যখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে করতেছিলাম, তখন কিন্তু অভিকর্ষ ত্বরণ নেগেটিভ আসতেছিল, তাই না? কারণ আদিবেগ ছিল পজিটিভ উপরের দিকে প্লাস, আর অভিকর্ষ ত্বরণ নিচের দিকে ছিল দেখে মাইনাস দিচ্ছিলাম, তাই না? ওকে, তো দেখো অলরেডি দুইটা ডাটা তুমি জানো। এখন খেয়াল করো, তোমার বস্তু কোথা থেকে কোথায় আসছে? এ তে ছিল, এ থেকে কোথায় আসছে? বি তে। এ তে ছিল, এ থেকে আসছে কত? বি তে। তুমি কি আমাকে এই এ বি এর দূরত্বটা বের করতে পারবা, মানে অতিক্রান্ত দূরত্বটা? এটা বলতে পারবা? এটা কিন্তু পারবা, এটা কিন্তু পারা যায়। ঠিক আছে, ধরো এটার নাম লিখলাম এ বি, কোনো সমস্যা নেই। বা ধরে নাও তুমি এইচ ডি লিখছো, কথা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এইচ ডি লিখলা, কোনো সমস্যা নাই, যে এই এটাকে তুমি এইচ দিয়ে প্রকাশ করলা। আচ্ছা করলা। এখন খেয়াল করে দেখো এই এ বির মান কত। প্রশ্ন দেখো, টোটাল এতটুকু দূরত্ব দেওয়া আছে 100, দেন বলছে যে সি হচ্ছে কি, দেখো তো এ আর ডি এর মধ্যবিন্দু, কেন? কারণ এ থেকে সি আর সি থেকে ডি দূরত্ব সেম। তার মানে দেখো এ থেকে সি আর সি থেকে ডি দূরত্ব যদি সেম হয়, তাহলে এটা হবে 50 আর এটা হবে কি 50। আবার বলা আছে এ বি ইকুয়াল টু বিসি, অর্থাৎ এ থেকে বি আর বি থেকে সি দূরত্ব তো সেম। তার মানে এটা হচ্ছে কি বলতো, এটা এ আর সি এর ঠিক মাঝখানে। তো এ আর সি মিলে যদি 50 হয়, তাহলে তারও অর্ধেক হবে কত বলতো? 25। তার মানে এ বি হবে হচ্ছে 25 মিটার। তার মানে এই যে আমার এ থেকে যে বি তে আসলো, তো এইখানে আসতে আসতে অতিক্রান্ত দূরত্ব হবে 25 মিটার। বুঝে গেছে? এখন দেখো তো, তুমি তিনটা ডাটা জানো, তিনটা ডাটা জানলেই তুমি এই যে তাহলে ওর এ থেকে বি তে আসতে আসতে শেষ বেগটা কত, এটা কি বলতো? আমরা ভি বি দিয়ে লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as। তো এখানে 2a এর জায়গায় জি লিখবো, আর এই অতিক্রান্ত দূরত্ব আসবে। এখন আদিবেগ নাই, কেন? আদিবেগের মান 0। তাহলে হচ্ছে জাস্ট আমরা এই যে ভিবি স্কয়ারটা ডাইরেক্ট পেয়ে যাবো, যে 2 ইনটু 9.8 ইনটু, আর এইচ এর মান কত বসাবা? 25। আর একক কি বসাবা? যে মিটার পার সেকেন্ড হোল স্কয়ার, শেষ। ঠিক আছে, তবে 2 ইনটু 9.8 ইনটু 25, তো এটা 490 আসে। কত আসে? 490 আসে। এইটাকে আর রুট করে ভি বানানোর দরকার নাই, ডাইরেক্ট আমরা এ মান এখানে বসে দেব। তাহলে এই হচ্ছে হাফ, এম এর মান হচ্ছে 5, এই পুরো ভিবি স্কয়ারের মান আসছে 490। ঠিক আছে, এই হচ্ছে এত জুল। তো দেখো কত আসে, এটা কত আসে? এটা হচ্ছে হাফ, এই হচ্ছে 5 ইনটু 490, তো এটা আসে 1225। এটা আসে কত? এখন দেখো, গত ক্লাসে যখন নিক্ষিপ্ত বস্তু নিয়ে আলোচনা করতেছিলাম, তখন এই যে বি পয়েন্ট যদি হয়, দেখো যখন নিচের থেকে উপরে যায়, তখন অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা নিতাম। দেখো নিচের থেকে উপরে যাচ্ছে, তখন কিন্তু আমরা বিসি কাউন্ট করতাম, সরি বিডি কাউন্ট করতাম, যদি এটা নিক্ষিপ্ত বস্তু হতো।
তাই না? কারণ নিচের থেকে উপরে গেছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব এইটা। বাট এখন এই অঙ্কে ও উপর থেকে আসছে তো বি পয়েন্টে, এখানে কিন্তু অতিক্রান্ত দূরত্ব এ থেকে বি একটুকু নিতে হয়েছে, নিচের থেকে কিন্তু কাউন্ট হয় নাই, উপর থেকে কাউন্ট হয়েছে। বুঝছো? এটা নিয়ে কিন্তু কনফিউশন করবে না, তুমি খালি দেখবা যে আগে কোথায় ছিল এখন কোথায় আসছে, জাস্ট সরাসরি দূরত্বটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তো যদি নিচের থেকে উপরে যায় তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে, এই যে নিচে ছিল এখন এখানে গেছে, তাহলে এইটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আর যদি উপর থেকে আসে তাহলে আগে ছিল এখানে এখন আসছে এখানে, তাহলে এইটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আগের অঙ্কে আর এই অঙ্কে এটাই হচ্ছে পার্থক্য। বুঝছো? ওই অতিক্রান্ত দূরত্বের কনসেপ্ট থেকে আমরা দেখো গতিশক্তি বের করে ফেলছি, ভি স্কয়ার দেন গতিশক্তি। এখন তুমি কি করবে বলো তো? এখন তুমি বের করবে হচ্ছে বিভব শক্তিটা, বিভব শক্তি। হ্যাঁ, যে ইপি কোন অবস্থায়, বি অবস্থানে। তো বিভব শক্তির ফর্মুলা আমরা কি জানি? এটা একদমই সহজ, যে এম জি জাস্ট ভূমি থেকে উচ্চতা। তো আমি তো বি পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি, তাই না? বি পয়েন্টে বিভব শক্তিটা কত? তো বি পয়েন্ট মাটি থেকে কত উপরে আছে খেয়াল করে দেখো, এই যে মাটি থেকে এই উপরে আছে, এতটুকু হচ্ছে 50, আবার অতটুকু 25, আবার এতটুকু 25, তাই না? তো দেখো এতটুকু হচ্ছে 50, আবার এতটুকু হচ্ছে 25, তাহলে টোটাল দূরত্বটা হচ্ছে বি বিন্দুর, ভূমি থেকে বি বিন্দুর টোটাল দূরত্ব হবে হচ্ছে 50 প্লাস 25। তো এটা আমরা ডাইরেক্ট ইউজ করব, কোনো সমস্যা নাই, যে 25 প্লাস 50। ঠিক আছে? অথবা তুমি ভেঙে ভেঙেও লিখতে পারো যে এমজি এইচ, তাই না? এখানে হাইটটাকে তুমি এভাবে প্রকাশ করতে পারো যে ভূমি থেকে কত দূরত্ব, যে বিডি, এভাবে লিখতে পারো। তো এখন এম এর মান বসাও 5, জি এর মান বসাও 9.8, আর বিডি এর মান কত আসবে দেখো তো, এই যে 25 প্লাস 50। ঠিক আছে? তো এটা দেখো কত আসে। তো 25 প্লাস 50 মিলে তোমার কত আসবে? 75 ইনটু 9.8 ইনটু 5, এটা হচ্ছে 3675। আচ্ছা এখন দেখো তো তোমার তাহলে এই যে এই বি বিন্দুতে মোট শক্তি কত আসলো? মোট শক্তি ই বি কি হবে বলো তো? গতি শক্তি আর বিভব শক্তির যোগফল, ই কে বি পিপি। তো গতি শক্তি আসছে হচ্ছে 1225, বিভব শক্তি আসছে গিয়ে তোমার 3675। ঠিক আছে? এটা কত আসে? 4900 জুল। মানে আগেরটা এ বিন্দুর শক্তিটা যেটা আসছিল মোট শক্তি, বি বিন্দুরও মোট শক্তি দেখছো একই আসছে, তাই না? দেখো এ বিন্দুতে মোট শক্তি যেটা আসছিল, আমাদের বি বিন্দুতে মোট শক্তি কিন্তু একই আসছে, দেখছো 00 জুল। এই বিন্দুতে আমার কোনো গতি শক্তি ছিল না, আমার বলতে বস্তুটার টোটাল বিভব শক্তিটাই মানে মোট শক্তি হিসেবে কাজ করছে পুরো বিভব শক্তিটা। আর বি বিন্দুতে খেয়াল করো, এখানে আমার গতি শক্তিও আছে, বিভব শক্তিটাও আছে, দুইটা মিলে মোট শক্তিটা মেইনটেইন করছে। আচ্ছা এখন তাহলে তোমরা সি বিন্দুতে বের করতে পারবে না বলো তো? সি বিন্দুতে আমাদের তো 4টা পয়েন্ট দিছে, তাই না? এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি বিন্দুতে মোট শক্তি। তোমরা সি বিন্দুতে মোট শক্তি বের করতে পারবে না বলো তো? আই ক্লাসটা শুরুর আগে প্রশ্নটা তো ভালো করে লেখা ছিল, এখন তো আমি অনেক কিছু লিখছি এখানে। তো ওইটা হচ্ছে এক্স্যাক্টলি প্রশ্ন, ক্লাস শুরুর আগে তোমরা এই প্রশ্নটাকে লিখবা খাতায়, লেখার পরে তোমরা জাস্ট সি বিন্দুতে মোট শক্তি বের করে দেখাবা। এটা হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে তোমরা এসডব্লিউটা দেখাবা, বুঝছো? এখন দেখো সি বিন্দুতে মোট শক্তি কিভাবে বের করবা? তো তোমাকে সি বিন্দুতে গতি শক্তি বের করতে হবে ই কে। তো এটার জন্য তোমার কি লাগবে বলো তো? হাফ এম ভি হচ্ছে সি স্কয়ার। এখন দেখো এম এর মান তো জানো 5 কেজি, বাট ভি সি কত, মানে সি বিন্দুতে বেগটা কত? ওই যে আবার আগের মতন বিতে যে কাজটা করলাম ঠিক একই ভাবে হচ্ছে আমি এখন সি তেও সেম কাজ করব, কারণ বস্তু ছিল এ থেকে সি তে আসছে। তো এ তে থাকাকালীন সময়ে ওর আদিবেগ কিন্তু দেখো তুমি এই যে লিখবে হচ্ছে কত? 0। তুমি একটা ফ্রি ডাটা জানো যে ত্বরণ, তাই না? হারা নিচের দিকে এই হচ্ছে অভিকর্ষ ত্বরণটা ইউজ করবা, 9.8 পজিটিভটা ইউজ করবা। আর এখন সি বিন্দুতে বের করতে চাচ্ছ, তো আদিবেগ 0 ছিল কোথায়? আদিবেগ 0 ছিল এ তে। তো এ থেকে যাত্রা শুরু করে ও যে সি তে আসলো, এই আস্তে আস্তে ওর এখন শেষ বেগটা কত, তাই না? তুমি তো এখন এটাই খুঁজতেছো। তাহলে দেখো এসি অতিক্রান্ত দূরত্বটা খেয়াল করো তো, এসির এ থেকে সি, এটা তো প্রশ্নে বলাই আছে, দেখো তো এই যে সি হচ্ছে পুরোটার অর্ধেক, এই যে দেখো আমি আগে থেকে লিখে রাখছি, এসি হচ্ছে 50, বা দেখো 25 মিলে কত? 50। তাহলে তুমি এসিও কিন্তু জানো, তাই না? অতিক্রান্ত দূরত্ব কিন্তু জানো যে এসি মানে হচ্ছে 50 মিটার। তো দেখো একটা ডাটা, দুইটা ডাটা, তিনটা ডাটা জানো, তাহলে এই মোমেন্ট মানে এই জায়গা আসতে যে ওর এখন বেগ কত সেটা তুমি বের করতে পারবে না। আর আমরা কি জানি ভি স্কয়ার কি হবে? ইউ স্কয়ার প্লাস 2g 2
এ এস, তো এস জায়গায় জি, এস এর জায়গায় এইচ বসাবা। তো আমি যদি একটু সংক্ষেপে লিখি, এই যে ডাইরেক্ট লিখলে এটা, তো ইউ তো বাদ চলে যাবে তাই না, তাহলে এই ইউ তো বাদ চলে গেল। আচ্ছা 2, জি এর মান এটা বসবে আর এইচ এর মান 50 বসবে। এই মানটা নিয়ে এখানে বসায় তুমি গতিশক্তি বের করে ফেলতে পারবা। দেন তুমি কি বিভব শক্তি বের করতে পারবা না, যে এম জি ভূমি থেকে উচ্চতা, খেয়াল করো সি, তুমি কোথায় আছো, সি বিন্দুতে, তো ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা দেখো ডিসি বা সিডি, সিডি মানে কত 50, এটাও জানো তাই না, তাহলে এই হচ্ছে সিডি মানে এটা 50, তো এখানে মান বসাবা। দেন গতিশক্তি বিভব শক্তি যোগ করবা, যোগ করে মোট শক্তি পেয়ে যাবা। এটা আমি মুছে দিচ্ছি, এটা আমি মুছে দিচ্ছি, কারণ এটা তুমি নিজে করবা, বুঝছো, এটা তুমি কি করবা, নিজে করবা। পুরো বি বিন্দুটার মতন, খালি এখানে অতিক্রান্ত দূরত্বটা চেঞ্জ, তাই না। এটা তুমি কি করবে বলতো, নিজে করে দেখাবা। আমি কি তুমি নিজে করলেও আমি কিন্তু পুরোটা কিন্তু দেখাও দিছি যে কিভাবে কি কি বসবে আর কি কি করতে হবে, এরপরও কিন্তু পারতে হবে, ঠিক আছে। এরপর না পারলে কিন্তু খুবই লজ্জার বিষয়। ওকে, এরপর দেখো আমাদের ডি বিন্দুতে সি মানে সিমিলারলি হচ্ছে আমরা ডি বিন্দুতে বেগ বের করব, বেগ বের করে গতিশক্তি বের করব কিভাবে, এই যে ভাবে ডি বিন্দুতে, তাই না। এখানে এখন দেখো মোট শক্তি যেহেতু বের করবো, আমি গতিশক্তি বিভব শক্তিটা বের করবো। তো এইখানে হচ্ছে এখন আমার বেগটা কত, তো ওর আদি পজিশন ছিল এ আর ওইখানে আদি বেগ ছিল 0, একটা ডাটা জানি, অভিকর্ষ ত্বরণ দুইটা ডাটা জানি। তো ও কোথা থেকে, এই যে 0 ছিল কোথায়, এ তে, এ থেকে যে ডিতে আসলো ওর অতিক্রান্ত দূরত্বটা দেখো, এই যে টোটাল এডি প্রশ্নে দেওয়া আছে 100, তিনটা ডাটা জানি, তাহলে তিনটা ডাটা জানলে যে বেগের ফর্মুলা ওই একই যে সূত্র ইউজ করতেছি সেটা দিয়ে বেগ বের হয়ে যাবে, বুঝছো, সেটা দিয়ে বেগ বের হয়ে যাবে। তাহলে এখন আমি কি লিখবো, তো এখানে লিখবো যে গতিশক্তি, গতিশক্তি হচ্ছে ই কে ডি, কি ইউজ করবো বলো তো, হাফ এম ভি, যে ডি বিন্দুর বেগ ভি স্কয়ার। তো এখানে ভি যে বের করবো, কিভাবে বের করবো, যে আদি বেগ লিখবো 0, বাংলা কথাগুলো আর লিখলাম না, ঠিক আছে। ত্বরণ হবে কি, যে জি, তাই না, ত্বরণ হবে হচ্ছে জি, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। আর অতিক্রান্ত দূরত্ব তুমি বলো এডি না টোটালটা, তাহলে এটা দেওয়া প্রশ্ন 100 মিটার। তাহলে এখান থেকে তুমি ভিডি স্কয়ার কি পাবা, দেখো তো ইউ তো বাদ, তাহলে ইউ স্কয়ার লিখলাম না, 2 এ এস এর জায়গায় 2 জি এইচ, এইচ বলতে এখানে এই যে এটা পেয়ে যাবে এডি, তাই না। তাহলে এই হচ্ছে 2 ইনটু 9.8 ইনটু এই এডি মানে 100, তো কত আসে দেখো, 1960। তো এই মানটা এককটা লিখে দিবা মিটার পার সেকেন্ড হোল স্কয়ার। এই মানটা নিয়ে তুমি এখন যদি এখানে বসায় দাও, এই হাফ এম এর মান হচ্ছে 5, আমি তো ডাইরেক্ট ভি স্কয়ারই বের করছি, তাহলে 160, তাহলে এটা কত আসে, এত জুল। এই হচ্ছে দেখো গতিশক্তি, এই হচ্ছে কত গতিশক্তি, এই হাফ ইনটু 5 ইনটু 1960, 4900 জুল, 4900 জুল। এখন তুমি যদি বিভব শক্তি বের করতে চাও, কি বের করতে চাও, বিভব শক্তি এপিডি, তো বিভব শক্তি বের করতে গেলে তোমার লাগবে কি, এম যে ভূমি থেকে উচ্চতা, তাই না। ডি দেখো তো ভূমি থেকে কত উপরে আছে, আমাকে বলো ডি ভূমি থেকে কত উপরে আছে, ডি তো ভূমিরই বিন্দু, এইচ এর মান 0, এইচ এর মান যে 0, তাহলে তুমি যদি এখন সূত্রের মধ্যে এটা বসাও তাহলে এটা কি আসবে, 0 আসবে, এটা কি আসবে, 0 আসবে। তাহলে আমাদের বিভব শক্তি আসবে এখানে 0। তাহলে আমরা ডি বিন্দুর মোট শক্তি পেয়ে যাচ্ছি, মোট শক্তি, মোট শক্তি ই ডি কি হবে বলতো, এই যে গতিশক্তি ডি, এই যে বিভব শক্তি ডি, গতিশক্তি কত দেখো তো, এই যে গতিশক্তি আসছে 4900, বিভব শক্তি কত আসছে 0, তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার, দেখো 4900 জুল, বুঝছো। সি বিন্দুতে মোট শক্তি এটাই পাবা, বুঝা গেছে। তাহলে এই হচ্ছে দেখো আমাদের প্রশ্নের অ্যানসার শেষ। প্রশ্ন বলছে না যে এ বি সি ডি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করো, মোট শক্তি নির্ণয় করছে। এই প্রশ্নটা তোমাদেরকে একটু ঘুরে এভাবে দিতে পারতো, যে না তোমরা এই এ বি সি ডি বিন্দুতে এভাবে দিতে পারতো যে শক্তির নিত্যতা দেখাও, কি বলতে পারতো, শক্তির নিত্যতা দেখাও, এটাও বলতে পারতো প্রশ্নে। তো এই কথাটা যদি বলতো তাহলে তোমাকে এখন একটু এক্সট্রা কাজ এখানে একটু করে দিতে হইতো। কি লেভেলের এক্সট্রা কাজ, তোমাকে তখন এখানে বলে দিতে হইতো যে 4টা পয়েন্টে তো আমরা মোট শক্তি বের করছি, তাহলে তুমি এখন দেখাবা যে এ বিন্দুর মোট শক্তি, হ্যাঁ, বি বিন্দুর মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে সি বিন্দুর মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে ডি বিন্দুর মোট শক্তি। তো যেহেতু
এ বি সি ডি বিন্দুতে মোট শক্তি একই থাকে, তাই শক্তির নিত্যতা দেখানো হলো। ঠিক আছে, এই কথা নিজের মতন বলেই বা নিজের মতন বললেই হয়ে যাবে যে আমাদের মোট শক্তি সংরক্ষিত থাকবে, তাই না, কোনো পরিবর্তন আসে না। আসলে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে পার্থক্য কি, মানে গতকাল আমরা যে ম্যাথ করছিলাম যে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, আর আজকে আমরা দেখলাম যে না, উপর থেকে নিচে পড়ন্ত কোনো বস্তুর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারো যে এ পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যে একটা কি সম্পর্ক আমরা দেখতে পারি। এ পয়েন্টের ক্ষেত্রে দেখবো আমাদের যখন মোট শক্তি আসছে, আমাদের কোনো গতি শক্তি থাকে না, পুরো বিভব শক্তিটাই এই মোট শক্তি হয়ে যায়, তাই না, যে মোট শক্তি কি পুরো বিভব শক্তিটা হয়ে যায়। বিসি বাদ দিলাম, ডি পয়েন্ট আবার একটু খেয়াল করো। ডি পয়েন্টের ক্ষেত্রে আবার আমাদের পুরা মোট শক্তি যেটা, মোট শক্তি একা হয়, গতি শক্তি কোনো বিভব শক্তি থাকে না। তো এখান থেকে আমরা একটা সামারির মতন জিনিস আলোচনা করতে পারি, একটা সামারি ভাবে লিখতে পারি, বা একটু এখানে একটা জিনিস বুঝতে পারি যে যখন আমরা উপর থেকে কোনো বস্তুকে জাস্ট ছেড়ে দিব, তো তখন ওর তো কোনো আদিবেগ থাকবে না, অভিকর্ষ ত্বরণের কারণে নিচে পড়বে, নিচে কিন্তু ও পড়বে একটা বেগে। ওর কিন্তু দেখো এখানে আদিবেগ নাই, বাট অভিকর্ষ ত্বরণ খাড়ার নিচে ওর কিন্তু ক্রমান্বয়ে বেগটা বাড়তে থাকবে, তাই না, বেগ বাড়তে বাড়তে মাটিতে একটা বেগে আঘাত করবে। এই যে এখানে দেখো একটা মজার জিনিস, ওর যেহেতু এখানে কোনো বেগ নাই, এই জন্য শুরুতে কোনো গতিশক্তি নেই, বাট অভিকর্ষ ত্বরণের কারণে ওর বেগ যেহেতু বাড়তে থাকবে, বেগ বাড়বে মানে কি গতি বাড়বে, তার মানে কিন্তু ওর গতিশক্তি বাড়তে থাকবে, গতিশক্তি বাড়তে থাকবে, গতিশক্তি বাড়তে থাকবে। আবার একটা জিনিস খেয়াল করো, ও তো নিচে পড়তেছে, তো ধরো একবার এখানে আসছে আর একবার এখানে আসছে, যখন এখানে আসছে তখন দেখো ওর একটা হাইট, যখন এখানে আসছে তখন ও এটা ধরো h1 আর এটা তখন আরেকটা হাইট, অর্থাৎ দেখো আস্তে আস্তে ওর হাইট কিন্তু কমতেছে। আমরা জানি দেখো বিভব শক্তি মানে হচ্ছে mgh, মানে h এর সাথে সম্পর্কিত সমানুপাতিক হারে, h কম হলে বিভব শক্তিটা কমবে। তো দেখো ওর এই পয়েন্ট উপর থেকে যখন নিচে নামবে, ও তখন এই পয়েন্টের ক্ষেত্রে এই পয়েন্টের বিভব শক্তি আর এই পয়েন্টের মধ্যে অবশ্যই এইখানে বিভব শক্তিটা কম, কারণ হাইটটা কম। হাইটটা আবার কমার কারণে ওর কিন্তু বিভব শক্তি কমতে থাকবে। তাহলে ওভারঅল কি, ওভারঅল হচ্ছে কি, শুরুতে কোনো বেগ নাই, গতিশক্তি নাই, টোটালটা বিভব শক্তি, মোট শক্তি মানে টোটাল বিভব শক্তিটাই। যত এখনো ছাড়ার পর যত নিচে নামবে ওর বেগ বাড়তে থাকবে আর হাইট কমতে থাকবে, বেগ বাড়তে থাকবে আর হাইট কমতে থাকবে, দেখে বেগ বৃদ্ধির কারণে ওর গতিশক্তিটা বাড়তে থাকবে আর হাইট কমার কারণে বিভব শক্তিটা কমতে থাকবে। তার মানে মোট শক্তির ক্ষেত্রে কি হবে, গতিশক্তি বাড়বে, বিভব শক্তি কমবে, গতিশক্তি বাড়বে, বিভব শক্তি কমবে, গতিশক্তি বাড়বে, বিভব শক্তি কমবে। এই বিভব শক্তি কমতে 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 বিভব শক্তি বাড়তে 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 মাটিতে যখন আসবে, তখন ওর মধ্যে শুধুমাত্র থাকবে গতিশক্তি, কোনো বিভব শক্তি থাকবে না। বুঝে গেছে? তখন ওর মধ্যে কি থাকবে, শুধুমাত্র গতিশক্তি, কোনো বিভব শক্তি থাকবে না। তাহলে আমি যদি এটাকে একটু চিত্র দিয়ে ভাবে দেখাই, যে ধরে নাও এখানে এ নামে একটা পয়েন্ট, বি নামে একটা পয়েন্ট আর সি নামে একটা পয়েন্ট আছে। তো এই যে এই এ পয়েন্টটাতে এখানে কি হয় বলতো, এখানে মোট শক্তি যেটা, এই মোট শক্তি বলতে বোঝাবে শুধুমাত্র বিভব শক্তিটাকে, কোনো গতি শক্তি না, তাই না। এখানে শুধুমাত্র থাকে বিভব শক্তি, কোনো গতি শক্তি থাকবে না যখন এরকম কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয়, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। আবার যখন সি পয়েন্টে খেয়াল করো, এখানে দেখো কোনো হাইটই থাকে না, এই কারণে কোনো বিভব শক্তি থাকে না, এখানে থাকবে মোট শক্তি পুরোটাই কি বলতো, এখানে মোট শক্তি থাকবে পুরোটাই হচ্ছে কি বলতো, গতি শক্তি। আচ্ছা, আর বি পয়েন্ট যেটা, সেখানে খেয়াল করে দেখো এই পয়েন্টটাতে ক্ষেত্রে কি হবে জানো, এখানে তোমার যে মোট শক্তিটা, এটা গতি শক্তিও হবে, এখানে গতি শক্তিও থাকবে, এখানে বিভব শক্তিও থাকবে। আবার একটু বলে দিই, যখন এই হাইটে থাকবে তখন অনেক হাইট থাকবে, কোনো বেগ থাকবে না, তো খালি বিভব শক্তি থাকবে মোট শক্তি হিসেবে। বা যখন নিচে পড়তে থাকবে
বেগ বৃদ্ধির কারণে গতিশক্তি বাড়তে থাকবে, বিভব কমতে থাকবে। গতিশক্তি বাড়তে থাকবে, বিভব কমতে থাকবে, এটা বাড়তে থাকবে, এটা কমতে থাকবে। দেন মাটিতে পুরাটাই থাকবে গতিশক্তি, কোনো বিভব থাকবে না। বুঝতে পারছো? আশা করি তোমরা এই জিনিসটুকু বুঝতে পারছো। আচ্ছা, তো এখন দেখো আমরা তোমাদের এই শক্তির নিত্যতা নিয়ে আরো কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করি। এখানে দেখো একটা কোশ্চেন আমার হাতে লেখা, যে সবুজ কালিটা হচ্ছে উদ্দীপক, পরে হচ্ছে তোমার কাছে দুটো প্রশ্ন, যে একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করা অঙ্ক খাড়া উপরে আমরা গত ক্লাসে করে আসছি, তাই না? এই হচ্ছে জাস্ট উদ্দীপক, আর কিছু নাই, ভরও দেওয়া নাই, বস্তুর ভরও কিন্তু দেওয়া নাই। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভূমি থেকে বা ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। পরের কোশ্চেন হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। তো আমরা এই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় সেটা একটু দেখে নিই। তো প্রশ্নগুলো খুবই সহজ, এই প্রশ্নগুলো তোমরা 9-10 এ শিখতেছো, তোমরা ইন্টারমিডিয়েটেও এই প্রশ্নগুলোর সাথে পরিচিত হবা। তো দেখো এগুলো কিভাবে সলভ করবা। প্রথমটা, যে একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, এটাকে একটু তুমি একটু হালকা চিত্রের মধ্যে একটু চিন্তা করো। এই হচ্ছে একটা বস্তুকে দেখো একটা বেগে কি করা হলো বলো তো, নিক্ষেপ করা হবে, তো একটা হাইটে পৌঁছাবে। তো ওইটা তোমার দেখার বিষয় না, প্রশ্ন এখন তোমাকে গতিশক্তি আর বিভব শক্তির মধ্যে একটা সম্পর্ক দিয়ে বলবে কি কত উচ্চতায় এই ঘটনাটা ঘটবে। যেমন এখানে একটা সম্পর্ক কি, গতিশক্তি আর বিভব শক্তি সমান হবে, একটা সম্পর্ক যে গতিশক্তি বিভব শক্তি ইকুয়াল, দুইটা ইকুয়াল হবে কত উচ্চতায়। তো যাই বলুক না কেন, এরকম সমান হবে বা 1/3 হবে, 2/3 হবে, তোমার দেখার বিষয় না। তুমি চোখ বন্ধ করে বলবা ভূমি হতে এক্স উচ্চতায়, কারণ তোমাকে ওই হাইটটাই তো খুঁজতে হবে। তো যেটা খুঁজতে হবে তুমি এটা বলবো যে ভূমি হতে এক্স উচ্চতায়, এরকম একটা রাফ চিত্র আঁকলা। ওইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে এক্স উচ্চতা, ঠিক আছে? যাত্রা পথে, হ্যাঁ, ওই অতিক্রান্ত দূরত্ব মানে যাত্রা পথে যাওয়ার একটা মাঝখানে মধ্যবর্তী কোন একটা জায়গায়, মাঝখানে বলতে পারে মিডল পয়েন্টই বুঝাই নেই কিন্তু আমি, এটা এই দিকেও হইতে পারে আর একটু উপরেও হইতে পারে, কোন একটা জায়গায় এক্স উচ্চতায় এই ঘটনাটা ঘটবে যে গতিশক্তি বিভব শক্তি সমান। তো সলিউশনে তুমি এই কথাটা একদম ভদ্র বাচ্চার মতন বলে দিবা, যে ধরি ভূমি হতে এক্স উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি, যে শর্তটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা লিখবা, গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। ঠিক আছে, তুমি শর্ত লিখছো। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে একটু গতিশক্তি আর বিভব শক্তি বের করা। তো দেখো তুমি যদি একটু গতিশক্তি বের করতে চাও, যে এক্স উচ্চতায় গতিশক্তি, ঠিক আছে, যে তুমি লিখলা এটা হচ্ছে ইকে, যে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তো খেয়াল করো তুমি এম কিন্তু জানো না, তো না জানলে কিন্তু নিজে থেকে লিখতে পারবে না, প্রশ্ন দেওয়া নাই তো এটাই। বাট ভি তোমাকে একটু বের করতে হবে। কিভাবে ভি তুমি বের করবা? তো ভি কিভাবে বের করবা, যে তোমার এখানে এই হচ্ছে একটা বেগে নিক্ষেপ করা হয়েছে, তাই না? আদি বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। তো আদি বেগ তুমি এখন দেখো আমরা একটু ভিটা বের করি। দেখো তো তুমি লিখবা, আমি একটু সংক্ষেপে লিখি আদি বেগ, তো আমি বাংলা কথাটা লিখলাম না, হ্যাঁ। আদি বেগ হচ্ছে দেখো 0 মিটার পার সরি আদি বেগ হচ্ছে গিয়ে তোমার 50 মিটার পার সেকেন্ড, তাই না? কারণ নিক্ষিপ্ত বস্তু। তো এখন দেখো এখানে আমরা প্লাস বসাইছি, তার মানে বুঝাচ্ছি উপরের দিক যে কোনো ভেক্টর রাশি কাজ করলে প্লাস বসাবো, নিচের দিক হলো মাইনাস। তো আমাদের এই টাইপের অঙ্কগুলোতে একটা ফ্রি প্রোডাক্ট মানে ফ্রি একটা জিনিস আমরা প্রায় অভিকর্ষ ত্বরণটা, তাই না? এটা খাড়া নিচের দিকে কাজ করে, তো এই ত্বরণটা হচ্ছে মাইনাস জি, ত্বরণটা হচ্ছে কি মাইনাস জি। কেন? খাড়া নিচের দিকে কাজ করবে। আচ্ছা, দুটা ডাটা হয়ে গেল। এখন আমার লাগবে কি বেগ, কোন জায়গার বেগ লাগবে? আমার এই জায়গাটার বেগ লাগবে। আর তুমি বলছো এই জায়গাটা ভূমি থেকে এক্স উচ্চতায়, তার মানে অতিক্রান্ত দূরত্বটা তুমি এখানে লিখছো এক্স, অতিক্রান্ত দূরত্বটা তুমি এখানে লিখছো এক্স। তাহলে দেখো তিনটা ডাটা অলরেডি তোমার জানা আছে। তাহলে তুমি এখন ভি কিভাবে বের করবা? ওই যে সেই সূত্রটা, ইউ স্কয়ার প্লাস 2a h লিখলাম এস এর জায়গায়। এখন ইউ এর মান কত? 50 বসাবা, সমস্যা নেই। যে ভি স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2a h। তো ইউ এর মান 50 বসাও, বাট এ তো তোমার নেগেটিভ, তার মানে মাইনাস বসাবে, -2
জি, এই যে এর মানটা এই যে মাইনাস জি বসলো, হ্যাঁ, যে প্লাস মাইনাস মাইনাস, আর এইচ এর মানটা তুমি লিখলা এক্স। এইটাই হচ্ছে তোমার শেষ বেগ, ভি স্কয়ার, ভি না ভি স্কয়ার, এই মানটা নিয়ে তুমি এখানে ডাইরেক্ট বসাবা। তাহলে এই হচ্ছে কি হাফ এম ভি স্কয়ার মানে কি বলতো? ভি স্কয়ার মানে হচ্ছে এই যে 50 স্কয়ার মাইনাস 2gx, বুঝে গেছে? 50 স্কয়ার মাইনাস 2gx, এটা হচ্ছে কি তোমার গতিশক্তি। আমি জানি তোমাদের অনেকেই এই ভি বের করতে যে প্যারা খাবা, বাট এখন আপাতত এভাবে সলভ করাটা দেখো, সামনে যেয়ে কিন্তু এগুলো শর্টকাট শিখাবো যে কিভাবে ভি মানে গতিশক্তি বের না করেও এই অঙ্কগুলো করা যায়। বাট এখন একটু গতিশক্তিটা একটু এভাবে বের করা শিখো, কারণ প্রথমে তোমাকে আগে এক্সাক্ট প্রসেস জানতে হবে, এরপর শর্টকাট জানতে হয়, বুঝতে পারছো? আবার বলি যে তুমি যাই বলবে প্রশ্নে তুমি বলবে যে ভূমি হতে এক্স উচ্চতা এটা হচ্ছে, তো তুমি আদিবেগ জানো, ত্বরণ নেগেটিভ, হ্যাঁ, আর এক্স উচ্চতায় তো এর জন্য, তাই এখান থেকে যে ভি স্কয়ারটা বের করে নেবা, ঠিক আছে? এখন তুমি আবার কি লিখবে বলো তো? এক্স উচ্চতায় বিভব শক্তি, এক্স উচ্চতায় বিভব শক্তি। এখন যে বিভব শক্তি লিখবা এটা কি ইপি দিয়ে লিখবা। বিভব শক্তি বের করা সবথেকে সহজ কি, এমজি ভূমি থেকে উচ্চতা। তো এই যে ঘটনাটা ঘটাচ্ছ তুমি ভূমি থেকে এক্স উচ্চতায় ঘটাচ্ছ, দেখো ভূমি হতে এক্স উচ্চতায়, তাহলে এখানে লিখবা এমজি এক্স। তাহলে দেখো তোমার কাছে গতিশক্তির একটা রাশি আছে, বিভব শক্তিও আছে। প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে গতিশক্তি আর বিভব শক্তি কি হবে? সমান হবে। তাহলে গতিশক্তি বিভব শক্তি যেহেতু সমান হবে, তাহলে তুমি এখন কি লিখতে পারো? যে প্রশ্ন মতে তুমি লিখতে পারো, প্রশ্ন মতে যে ই কে ইকুয়ালস টু ইপি। এখন ই কে এর মানটা দেখো, কার মানটা? ই কে এর মানটা রিফ্লেকশন। তো গতিশক্তির গতিশক্তি তুমি যা পাইছো সেটা তুমি এখানে একটু বসায় দাও, যে হাফ এম, এই দেখো ভি স্কয়ার মানে এই যে পুরোটা, এই যে হাফ এম, পুরোটা বসাতে দাও 50 স্কয়ার মাইনাস 2gx। তুমি চাইলে এখনই 50 স্কয়ার মানটা বসাইতে পারো, আমি জাস্ট বসাচ্ছি না এমনি। আর বিভব শক্তি তুমি পাইলা হচ্ছে mgx। দেখো কেন এম দেওয়া হয় না এই প্রশ্নে জানো? এম দেওয়া হয় না এই কারণে, কারণ দেখো এই পাশে এম গুণাকারে, এই পাশে এম গুণাকারে, তো দুই পাশ থেকে তোমার এমটা কাটাকাটি যাবে। অর্থাৎ তুমি এভাবে বলতে পারো যে লেফট আর রাইট সাইড কে এম দ্বারা ভাগ। আবার এই যে এখানে 2 আছে না, তো তুমি এক কাজ করো, এই 2টাকে পাশে পাঠিয়ে দাও। তাহলে 2 যদি এই পাশে চলে যায় তাহলে 2 অলরেডি এখানে যে হয়ে যাবে 2gx, কোন 2? এই যে এই 2টা। আর এখানে দেখো 50 স্কয়ার করলে 5 5 25, 2500, 50 স্কয়ার করলে পাবো 2500 মাইনাস 2gx, বুঝা গেছে? জাস্ট এতটুকু ভ্যালু। তো আমি যেহেতু x কে খুঁজে বের করতে যাচ্ছি, তাহলে এটা এই পাশে পাঠিয়ে দাও, তাহলে 2500, তাহলে 2gx এটা এই পাশে আসলে হয়ে যাবে প্লাস 2gx, অর্থাৎ 4gx, 4gx। তাহলে শুধুমাত্র x আমার কি আসবে বলতো? 2500 ডিভাইডেড বাই 4, এই যে 4g এখানে ভাগ আসবে, তাই না? তাহলে এই হচ্ছে 2500 ডিভাইডেড বাই 4 ইনটু 9.8। তাহলে এটা একটু সলভ করে দেখো কত আসে। 2500 ভাগ 4 ইনটু 9.8, এটা আসে 63.78 লেখা যায়, 63.78 এত মিটার। তার মানে ভূমি থেকে এই উচ্চতায় আমাদের গতিশক্তি আর বিভব শক্তিটা কি আসবে? সেম আসবে, বুঝছো? ভূমি থেকে এই উচ্চতায় আমাদের গতিশক্তি আর বিভব শক্তিটা সেম আসবে। এখন তোমাকে কিন্তু প্রশ্নে, এটা শেষ, দ্বিতীয় প্রশ্নে একই কনসেপ্ট, যে এই ডাটা দেওয়া যে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি আর বিভব শক্তি 1/3 হবে। তুমি সিমিলারলি যেরকম ভাবে কল্পনা করবা, তারপর তুমি বলবা যে ভূমি থেকে x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি কি আসবে, মানে প্রশ্নে যেটা বলছে সেটা, যে 1/3 আসবে। এতটুকু কিন্তু হুবহু আসবে, এতটুকু না, পুরোটাই হুবহু আসবে। দেন তুমি কি লিখবে? যে x উচ্চতায় কি লিখবা বলো তো? গতিশক্তি। তো দেখো গতিশক্তির ফর্মুলা কি? হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তো এই যে ভি কে খুঁজবা, তো ভি কে কিভাবে খুঁজবা? দেখো একটা আদিবেগ দেওয়া থাকবে প্রশ্নে, ওই আদিবেগ ত্বরণটা নেগেটিভ, আর ভি যেহেতু খুঁজতেছো কোথায়? এক্স উচ্চতায়, মানে এই অতিক্রান্ত দূরত্ব এক্স লিখবা। তো এই যে ভি স্কয়ার এটাই পাবা সবসময়, যে ইউ স্কয়ার মাইনাস 2gx। এখন ইউ এর মান প্রশ্নে চেঞ্জ হবে, বাট এইটা এরকমই আসবে, তাই না? ইউ স্কয়ার মাইনাস 2gx। এরপর তুমি যে ভি স্কয়ার মানটা এভাবে বসাই দিবা, তার মানে হুবহু এইটাই পাচ্ছ গতিশক্তি, হুবহু বিভব শক্তি এটাই পাচ্ছ। কোন অঙ্কে? যে দ্বিতীয় অঙ্কে। 1 নম্বর অঙ্ক আর 2 নম্বর অঙ্কে খালি পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে শর্ত। এখানে বলা হয়েছে কি? গতিশক্তি বিভব শক্তির 1/3। অর্থাৎ আমি এখনই কিন্তু এখানেই 2 নম্বর অঙ্কটা করতে পারি। 2 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? যে গতিশক্তি
বিভব শক্তির 1/3। গতিশক্তি বিভব শক্তির, দেখো বাংলা ভাষায় যার সাথে র থাকে তার সাথে গুণ হয়, কি গুণ হবে? 1/3। বিভব শক্তির 1/3, তার মানে ইপি এর 1/3 মানে ইপি ইন্টু 1/3। এখন দেখো গতিশক্তির কি পাচ্ছি? গতিশক্তি আমরা পাচ্ছি হচ্ছে যে হাফ এম ভি স্কয়ার মান আসছে যে এরকম, দেখো এই যে ইউ স্কয়ার মাইনাস 2g এক্স, আর ইপি আসছে কি বলতো? mg এক্স ইন্টু 1/3। এখান থেকে খালি এখন এক্স বের করবা, বুঝছো? ওই বাকি পার্টটুকু, যে এটুকু, যে এই এতটুকু জিনিস আমি 2 নম্বরে আর করি নাই, বুঝে গেছে? ওকে, এখন দেখো এই যে এম তোমার কখনোই লাগবে না এই অঙ্কগুলোতে, এম এম কাটাকাটি যায়। আর কি করবা? এই যে ভগ্নাংশ আছে তো ওই পাশে এ পাশে, তো এই 2 কে ওই পাশে পাঠিয়ে দিবা, এই 3 কে এই পাশে পাঠিয়ে দিবা। তো এই 2 যদি এই পাশে যায় আর এই 3 যদি এই পাশে আসে, তাহলে 3 এসে এখানে গুণ হবে, আর 50 স্কয়ার কে লেখা যাবে 2500 মাইনাস 2gx, আর 2 এসে এখানে গুণ হবে 2gx। তো এখন খেয়াল করো যে 3 যে 2500 সাথে যদি গুণ হয় কত হয়? 2500 7500, তাই না? মাইনাস 6gx, আর এখানে আসবে হচ্ছে 2gx, বুঝছো হিসাবটা? এখন এখান থেকে শুধু x খুঁজে বের করবা, তাহলে x রিলেটেড সবকিছু এক পাশে নিয়ে যাবা, তাহলে এই হচ্ছে 7500 ইকুয়াল টু এটা এই পাশে যদি চলে যায় 2gx প্লাস 6gx। আচ্ছা তাহলে দেখো 2gx 6gx মিলে কি হবে? 8gx না? মানে 2টা gx আর 6টা gx, এটাকে ডাইরেক্ট লিখবা এগুলা, বুঝছো? এখন বড় হচ্ছে না, এগুলা ডাইরেক্ট লিখবা। এখন তাহলে শুধু x কি হবে? 8g দিয়ে ভাগ হবে, অর্থাৎ x হবে হচ্ছে 7500 ডিভাইডেড বাই 8g, বুঝে গেছে? তাহলে এখন দেখো 7500 ডিভাইডেড বাই 8 ইনটু g মানে 9.8, বুঝে গেছে? এটা মানে 9.8। তো এটা দেখো কত আসে, 8 ইনটু 9.8, 7500 ভাগ অ্যানসার। তো এটা আসে 95.66 লেখা যায়, 95.66 মিটার। তাহলে ভূমি থেকে এত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কি বলছিল 1/3 হবে। এখানে কিন্তু শুধুমাত্র এই দুইটা শর্তই প্রযোজ্য না, এখানে কিন্তু শুধুমাত্র এই দুইটা শর্তই প্রযোজ্য না যে সমান হবে 1/3 হবে। প্রশ্ন কিন্তু অনেক পেঁচাইতে পারতো, কিরকম পেঁচাইতে পারতো? প্রশ্ন বলতে পারতো যে না কোথায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, তাহলে তখন শর্ত লিখতে ইপি ইন্টু 1/2 বিভব শক্তির অর্ধেক। প্রশ্ন বলতে পারতো গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে, 1/4 ভাগের 1 ভাগ হবে, এরকম অনেক শর্ত দেওয়া থাকবে। জাস্ট তুমি খালি এখানে শর্তটা লিখে এই জিনিসগুলো বসিয়ে দিবা, দেখবা তোমার এক্স এর মানগুলো বের হয়ে আসবে। তো এইটা ছিল কি বলতো? এটা ছিল হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে, আজকে না নেক্সট ক্লাসে আবার উপর থেকে যে নিচে পড়বে, তো বিভিন্ন শর্ত দেখবো যে কোথায় গতিশক্তি বিভব শক্তির কি কি হবে, এগুলো দেখবো। দেন আমরা স্প্রিং এর ম্যাথ নেক্সট ক্লাসে দেখবো। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।